পৃথিবী সৃষ্টির আদিকাল থেকেই সর্বশক্তিমান হয়ে ওঠার লোভে মানুষ ছুটে বেরিয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এবং এই লোভের বশবর্তী হয়ে বহুবার মানুষকে হতে হয়েছে বিপদের সম্মুখীন। আজ অঙ্কিতা করের লেখা তেমন একটি গল্প, মিশরীয় আতঙ্ক। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি রাজদীপ এবং অ্যান্ডারসনের চরিত্রে অভিষেক, এডিটিংয়ে রৌনক এবং সামগ্রিক গল্পটি পরিচালনা করেছে কৌস্তব। শুরু হচ্ছে আজকের গল্প, মিশরীয় আতঙ্ক। ঘর ঘর শব্দে পাথরের দেয়ালটা সরে গেল। সামনে ইলেকট্রিক ল্যাম্পের ক্ষীণ আলোতে দেখতে পেলাম এক সুরঙ্গ মুখ। অনেক দিনের বদ্ধ ঘরের ভ্যাপসা গন্ধ পেলাম। গা গুলিয়ে উঠল। অ্যান্ডারসন দেখলাম কোনো কিছুর তোয়াক্কা না করেই ল্যাম্পটা ধরে ধীরে ধীরে প্রবেশ করলো ঘরে। লক্ষ্য করলাম তার ডান হাতের আঙুলগুলো চেপে বসেছে রিভলভারটার ওপর। আমরা এখন রয়েছি বালি থেকে প্রায় 10 ফুট নিচে, মিশরের বালির নিচে হারিয়ে যাওয়া এক প্রাচীন পিরামিডের মধ্যে। আমরা বলতে আমি বিলাস অধিকারী, আমার প্রফেসর ডক্টর অ্যান্ডারসন, আমাদের দালাল আব্দুল এবং 2 জন মিশরীয় কুলি। ইতিহাস নিয়ে মাস্টার ডিগ্রি করার সময়ই পৃথিবী বিখ্যাত মিশর বিশেষজ্ঞ অ্যান্ডারসনের দ্য হিউম্যান মাইন্ড অফ এনসিয়েন্ট ইজিপ্ট বইটা পড়ে ওনাকে একটা ইমেল পাঠিয়েছিলাম, আমার বায়োডাটা সহ আমার ইজিপ্টের ওপর করা একটা থিসিস। 15 দিন অপেক্ষা করার পর যখন হাল ছেড়ে দিয়েছি প্রায়, তখন তার সেক্রেটারির কাছ থেকে একটা ইমেল পায়। অ্যান্ডারসন আমাকে কিছুদিন তার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন। শুধু তাই না, মাসে মাসে কিছু টাকাও দেবেন। আমার কাছে এটি হাতে স্বর্গ পাওয়ার মতো ব্যাপার ছিল। 1 মাসের মধ্যে তার পাঠানো প্লেনের টিকিট নিয়ে মিশরে চলে এলাম। তারপর এই 3 মাস অনেক জায়গাতে গেছি তার সাথে। বারবার মনে হচ্ছে তিনি কিছু খুঁজছেন, কিন্তু আমাকে বলতে চাইতেন না সেটা কি। অ্যান্ডারসনের সেক্রেটারির কাজটা আমি আসার পর থেকে আমিই করতাম। কাজ বলতে ছিল বেশ কিছু জায়গায় টাকা পাঠানো এবং অ্যান্ডারসনের বিশাল লাইব্রেরিটা গুছিয়ে রাখা। একটা বেশ বড় অঙ্কের টাকা আমি প্রতি মাসের শুরুতেই মিশরের একটা অনাথ আশ্রমে পাঠাতাম। সেই বিশাল বড় লাইব্রেরিটা আমার বিশাল পছন্দ ছিল, বিশেষ করে তার শেষ আলমারিতে রাখা বইগুলোর জন্য। সেগুলো ছিল মিশরীয় ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রের উপর। আমার যদিও একেবারে এগুলোতে বিশ্বাস ছিল না, কিন্তু অ্যান্ডারসন এগুলো প্রচণ্ড বিশ্বাস করতেন। বহুদিন মিশরে থাকার জন্য তার চিন্তা ভাবনাগুলো অনেকটা প্রভাবিত হয়েছিল সাধারণ জনগণের কথা দ্বারা। তিনি মানতেন তিনি যে কাজগুলো করেন তার জন্য মিশরীয় দেবদেবীর অভিশাপ তার উপর নেমে আসে। There are much darkness hidden in our mind than the whole world itself. এতদিন আমি বিশ্বাস করিনি অ্যান্ডারসনের কুসংস্কারে, কিন্তু আমার বিশ্বাসের চাকা ঘুরল, আর এমনভাবে ঘুরল যাতে আমার এতদিনের বিশ্বাস সমূলে উপড়ে গেল। গতকাল বিকেলে আব্দুল খুব উত্তেজিত মুখ নিয়ে তার তাঁবুর মধ্যে থেকে যখন বেরোলো, তখন হঠাৎ করেই অ্যান্ডারসন বিলাস বলে আমাকে চিৎকার করে ডাকলেন, বিলাস! আমি অ্যান্ডারসনের সাথে কায়রো শহর থেকে একটু দূরে তাঁবু খাটিয়ে রয়েছি। শহরের কোলাহল একদম সহ্য করতে পারেন না অ্যান্ডারসন। তাঁবুর মধ্যে ঢুকতেই দেখি অ্যান্ডারসন কাগজপত্র গোছাচ্ছে। আমাকে দেখে বলল, বিলাস, তোমার পিরামিডের মধ্যে ঢোকার খুব ইচ্ছে ছিল না? সব গুছিয়ে নাও, কাল আমরা পিরামিডে ঢুকছি। তারপর আমাকে আর কিছু জিজ্ঞেস করতে না দিয়েই বেরিয়ে যাওয়ার ইশারা করলেন। তাঁবুর বাইরে বেরিয়ে দেখলাম চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক। মনে পড়ল কাল তো পূর্ণিমা। উত্তেজনা আর জিনিস গোছাতে গোছাতে কিভাবে যে সারা দিন কেটে গেল জানি না। সেদিন রাত্রে কি যেন হলো। পরের দিনের এক নতুন জগৎকে জানার আগ্রহ আমাকে ঘুমোতে দিচ্ছিল না।
এখানে আসার পর থেকে অ্যান্ডারসনের সেক্রেটারির কাজটা আমি করতাম। অ্যান্ডারসন প্রচুর অর্থের মালিক। স্ত্রী মারা যাওয়ার পর থেকে 20 বছর উনি মিশরেই রয়ে গেছেন। অ্যান্ডারসন দান করতে বেশ ভালোবাসতেন। প্রতি মাসের শুরুতেই একটা বিশাল অঙ্কের টাকা অ্যান্ডারসনের হয়ে আমি মিশরের এক অনাথ আশ্রমে পাঠিয়ে দিতাম। লোকটা একটু পাগলাটে হলেও আমার বেশ ভালোই লাগতো। সেদিন রাত্রে প্রচণ্ড উত্তেজনাতে ঘুমোতে না পেরে তাঁবুর বাইরে এলাম। দেখলাম অ্যান্ডারসন হাতে মদের গ্লাস নিয়ে বসে রয়েছেন তাঁবুর বাইরে। আমাকে দেখে ডাকলেন নিজের পাশে বসার জন্য। আমি গিয়ে দেখলাম অ্যান্ডারসনের যথেষ্ট নেশা হয়েছে। আমাকে বললেন, সারা জীবন এত উপার্জন করলাম, কি যে হলো কিছুই বুঝলাম না। সারা জীবন টাকার পিছনে দৌড়েছে শুধু, কিন্তু পরে বুঝলাম সেগুলো কোনো কাজের না। কি করলাম এত অর্থ নিয়ে সারা জীবনে? অ্যান্ডারসনের চোখে নিরাশা স্পষ্ট। আমি বললাম, আপনি অনেক টাকা অনেক কিছুতে দান করেন, আমি দেখেছি। আপনার জন্য একটা অনাথ আশ্রম চলে। সব কিছুর মূল্য থাকে জানো তো, সব কিছুর। এই দেখো, তোমার মতো কতজন আমার কাছে কাজ করতে চাইছিল, কাউকে নিইনি। কেন বলো তো? আমি চুপ করে থাকলাম। এর উত্তর সত্যিই আমি জানি না। এই প্রশ্ন আমাকেও কাহিল করে। কেন এত ভালো ভালো মানুষ থাকতে উনি আমাকে নিজের কাছে রাখলেন? অ্যান্ডারসন আবার বললেন, তোমার জন্মের সময় তোমার রাশি খুব শুভ জানো। বহু গ্রন্থে উল্লেখ আছে তোমরা খুব সহজে অন্য দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা খুব ভালো ভেসেল হতে পারো জানো। আর আমরা যে কাজ করি তাতে বহু দেবদেবী রুষ্ট হয়, অভিশাপ নেমে আসে আমাদের উপর। কিন্তু তুমি থাকলে তারা সেভাবে কিচ্ছু করতে পারে না। আমি চুপ করে রইলাম। অ্যান্ডারসনের নেশা হচ্ছে। সে এবার চেয়ার থেকে উঠে টলমলো পায়ে হাঁটতে লাগলো নিজের তাঁবুর দিকে, আর বলতে লাগলো, কিছুই বিনামূল্যে না, সব কিছুর দাম আছে। তোমাকে দেখে কষ্ট হয়। ছোটবেলাতে তোমার মা বাবা ছেড়ে গেছে অনাথ আশ্রমে, নিজের চেষ্টাতে লড়ছ, কিন্তু কতজন তোমাকে জানে? কিন্তু একদিন জানবে সবাই তোমাকে। অ্যান্ডারসন তাঁবুতে ঢুকে গেল। আমার মনটা চঞ্চল হয়ে উঠল। নিজের ছোটবেলার একাকিত্বগুলো ভেসে উঠল চোখের সামনে। সত্যি কেউ নেই আমার। আজ যদি আমি এই সুদূর দেশে কোনো কারণে হারিয়েও যাই, কেউ খোঁজ নেবে না আমার। আমি কিছু করতে চাই যাতে সবাই মনে রাখুক আমাকে। ছোটবেলাতে রাতের অন্ধকারে এভাবেই নিজেকে বলে এসেছি, একদিন কিছু করতে হবে যাতে মানুষ আমাকে চেনে। উত্তেজনা আর জিনিস গোছাতে গোছাতে কিভাবে যে পরের সারাটা দিন কেটে গেল জানি না। অ্যান্ডারসন সারা দিন বিশেষ কিছু বলল না, শুধু বিকেলবেলা একবার ডাকলো আমাকে। আমি ঢুকে দেখলাম সে গোছাচ্ছে সবকিছু। বিলাস, আমরা যে কাজ করি তাতে আমাদের অনেক বিপদ হতে পারে। হয়তো ওখানে ধস নেমে আটকে পড়ে আমাদের মৃত্যু হতে পারে। সবাই ফেরত নাও আসতে পারি। কিন্তু মনে রেখো, যদি আমরা সফল হতে পারি তবে সমস্ত পৃথিবী নাম জানবে আমাদের। তুমি তৈরি তো? আমি উত্তর দিলাম না, শুধু চোয়াল শক্ত করে ঘাড় নাড়লাম। অ্যান্ডারসন সামনে এসে আমার দু কাঁধে হাত রাখলেন। তারপর বেশ কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। চোখে জল ভরে গেল তার। ছলো চোখে বললেন, বিলাস, তোমাকে আমি নিজের ছেলের মতন ভালোবাসি। এই অভিযানের পরিণাম কি হবে আমি জানি না, কিন্তু মনে রেখো সব কিছুর মূল্য আছে। বলে অ্যান্ডারসন নিজের টেবিলের দিকে গেলেন। সেখান থেকে নিজের রূপোর পেনটা তুলে এনে আমার হাতে দিলেন। বিলাস, আমি দেখেছি তুমি এই পেনটা খুব পছন্দ করো। এটা আমার বিশেষ প্রিয়, তাই এটা তোমাকে দিলাম। আমার চোখে জল এলো।
এই পেন ওনার স্ত্রী ওনাকে দিয়েছিলেন। কখনো কাজ ছাড়া করেননি উনি। উনি আমাকে কতটা ভালোবাসেন আরও একবার প্রমাণ করতে চাইলেন যেন। আমি চোখের জল লুকোতে বাইরে চলে এলাম। সন্ধে নাগাদ আব্দুল এলো দুজন কুলিকে নিয়ে। জিপে করে নিঃশব্দে আমরা 5টা প্রাণী পৌঁছালাম দিগন্ত বিস্তৃত মরুর রাজ্যে। প্রফেসর একটা জায়গাতে গাড়ি থামাতে বললেন। সেখানে দুজন কুলি দাঁড়িয়ে আছে আগে থেকেই। যতদূর চোখ যায় বালি ছাড়া কিছুই নেই, পিরামিডের কোনো চিহ্ন নেই। অ্যান্ডারসন আর আব্দুল ফিতে হাতে বালির উপর কিছু মাপছিলেন। তারপর এক জায়গা দেখিয়ে আব্দুল মিশরীয় কুলিগুলোকে খুঁড়তে বলল। তারা তৈরি ছিল। জিপের পিছন থেকে একটা লম্বা ইলেকট্রনিক যন্ত্র নিয়ে খুঁড়তে শুরু করলো। প্রায় 1 ঘন্টা খোঁড়ার পর দেখলাম একটা পাথরের দরজা, খাজে খাজে বালি, দরজার উপর একটা বিভৎস প্রাণীর মুখ আঁকা। অ্যান্ডারসন হঠাৎ পকেট থেকে একটা ছুরি বার করলেন, নিজের বুড়ো আঙুলের ওপর বসিয়ে দিলেন ছুরিটা। রক্ত গড়িয়ে পড়ল। হাত না মুছে অ্যান্ডারসন নিজের রক্তমাখা আঙুলটা বুলিয়ে নিলেন সেই বিভৎস মূর্তির জিভের ওপর, আর সঙ্গে সঙ্গে ঘর ঘর শব্দে দরজা খুলে গেল। আমি জানতাম অ্যান্ডারসন ম্যাজিক আর কালো তন্ত্রতে বিশ্বাস করেন, কারণ তার মতে এটা ঘুমিয়ে থাকা আত্মাদের থেকে অনুমতি ভিক্ষা চাওয়া, তাদের এত শতাব্দীর ঘুম ভাঙানোর জন্য। কিন্তু কোনোদিন নিজের চোখে দেখিনি তাকে এগুলো করতে। প্রশ্ন করার ইচ্ছা থাকলেও আমি চুপ করে রইলাম। বলা যায় না যদি অ্যান্ডারসন এত প্রশ্ন করার জন্য আমাকে না নিয়ে যেতে চান। সুড়ঙ্গের শেষ দেখা যাচ্ছে না, শুধু আমাদের 5 জোড়া পদশব্দ যেন কোনো এক শতাব্দী প্রাচীন সভ্যতার সুপ্ত অবস্থাকে জাগিয়ে তুলেছে। সেই ল্যাম্পের সামান্য আলো অন্ধকারকে দূর করতে তো পারছেই না, বরং বাড়িয়ে দিচ্ছে আরো। অন্ধকারের মধ্যে যেন শত শত চোখ ঘুম ভেঙে তাকিয়ে দেখছে আমাদের। কতক্ষণ ধরে যে আমরা হাঁটছি জানি না। অন্ধকার ঘিরে ধরেছে আমাদের। নিজের পদশব্দে চমকে উঠছি, গুটিয়ে যাচ্ছি নিজের মধ্যে। হঠাৎ মনে হলো সুড়ঙ্গটা শেষ হলো। আমরা এসে দাঁড়িয়েছি একটা বিশাল হলঘরের মতো অংশে। হলঘরের ওয়ালে হাইরোগ্লিফিক হরফে কিছু লেখা। প্রফেসরের কাছে যেটুকু পড়েছিলাম তাতে একটা কথাই বুঝলাম, সাবধান। ঘরের অনেক জায়গাতেই এই কথা লেখা। ঘরের মাঝে তাকালাম, এতক্ষণ খেয়াল করিনি। ঘরের মাঝে আছে এক সমাধি, যার মধ্যে হয়তো ঘুমিয়ে আছে কোনো এক শতাব্দী প্রাচীন মমি। তবে কি এটাই সেই আবিষ্কার যেটা খুঁজে চলেছে প্রফেসর, খুঁজে চলেছে এতদিন ধরে? আমি অবাক হয়ে দেখতে লাগলাম সেই দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে এবার লক্ষ্য করলাম সমাধিটাকে ঘিরে মেঝেতে একটি বৃত্ত, তার মধ্যে সাবধান কথাটা বারবার লেখা। মনের মধ্যে একটা ভীতি শিরশিরিয়ে উঠল। অনুভবে মনে হলো আর 5টা পিরামিডের থেকে এটা আলাদা। আমি চারিদিকে তাকাতে এত ব্যস্ত ছিলাম যে খেয়াল করিনি প্রফেসর আর আব্দুল কুলিদের পিঠ থেকে মাল নামিয়ে ব্যাগ খুলতে শুরু করেছে। প্রফেসর খুব সাবধানে ব্যাগ থেকে এক কাঠের বাক্স বের করে আনলেন। তারপর তার ভিতর থেকে সাবধানে বার করলেন একটা বহু পুরানো পাণ্ডুলিপি, হাইরোগ্লিফিক অক্ষরে লেখা এক রচনা। আমি উত্তেজনাতে এগিয়ে গেলাম প্রফেসরের কাছে। প্রফেসর হঠাৎ নিজের পোশাক খুলতে শুরু করলেন। আমি বাধা দিতে গেলাম, কিন্তু প্রফেসর মুখে আঙুল দেখিয়ে আমাকে চুপ করতে বললেন। আব্দুল এবার ব্যাগ থেকে একটা নীল তরলের বোতল প্রফেসরের দিকে এগিয়ে দিলেন। বোতলের মুখ লাগিয়ে সেটুকু গলায় ঢেলে দিলেন প্রফেসর। তারপর এগিয়ে গেলেন বৃত্তের দিকে, ঘরের মাঝ বরাবর। দেখলাম খুব সতর্কতার সাথে বৃত্তের উপর পা রাখলেন, আর সঙ্গে সঙ্গে সমস্ত বৃত্তটায় একটা নীল আলো জ্বলে উঠল। প্রফেসরের মুখ হাসিতে ভরে উঠল। প্রফেসর আব্দুলের দিকে তাকিয়ে চোখের পলক ফেললেন।
সঙ্গে সঙ্গে অবাক হয়ে দেখলাম কুলি দুজন আমার দুহাত দুদিক থেকে চেপে ধরল। আমি এতটাই আশ্চর্য হয়েছিলাম যে কিছু সাড়া করতে পারিনি। তারপর ঝটকা মেরে হাত সরাতে গেলাম ওদের, কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম কুলিগুলি আমাকে খুব শক্ত করে ধরেছে। আমি এবার প্রচণ্ড রাগে চিৎকার করে উঠলাম, কি হচ্ছে কি এসব? প্রফেসর জ্বলন্ত চক্ষুতে আমার দিকে ঘুরে দাঁড়ালেন, তারপর আমার সামনে এসে দাঁড়ালেন, তারপর আমার দুগালে দুহাত রাখলেন। বিলাস, মিশরীয়দের দেবদেবীদের মধ্যে আমার সব থেকে কাকে ভালো লাগে জানো? দেবতা আনুবিসকে। আমি তার মাঝখানেই বলে উঠলাম, স্যার কি হচ্ছে এসব? আরে আমি তো কিছুই করিনি। বলতে বলতেই মাথার মধ্যে চিরিক করে উঠল, বলিদান। আনুবিসকে তৃপ্ত করতে মিশরে বলিদানের প্রচলন ছিল। কেটে কেটে আমি বললাম, আমাকে নিয়ে এবার কি করতে চান আপনি? আমার কথার পরিবর্তনে অ্যান্ডারসন চমকে ঘুরে তাকালো। এবার হাসতে হাসতে এগিয়ে এসে বলল, বুঝে গেছো? এর মধ্যেই বুঝে গেছো? তোমাকে এই জন্য এত ভালোবাসি বিলাস। তোমার মতো বুদ্ধিমান সহকারী কখনো পাইনি আজ অব্দি। তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কি করব বলো? আমি নিরুপায়। আমি চুপ করে চারিদিকে তাকালাম। না, এদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারবো না আমি। যখন এখান থেকে বেরোনো মুশকিল, তখন অন্তত শুনে দেখি কি বলছে প্রফেসর। অন্তত বিপদটা কত বড় আন্দাজ করতে পারবো। হিসিস গলাতে বললেন প্রফেসর, তোমাকে এতদিন আমার কাছে রেখেছি কেন? তুমি কি ভাবতে তোমার জ্ঞানের জন্য? তোমার সপ্তপদী পূর্ণিমা রাত 12:30 জন্ম। তুমি তুলা রাশি। তোমার নামের প্রথম শব্দ ব। পুঁথি অনুসারে এই মমিকে জাগ্রত করার জন্য তোমার রক্তের খুব প্রয়োজন। আমি থমকে গেলাম। আমি যদিও এরকম কিছু শুনবো আশা করেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। এই সামনে দাঁড়ানো মানুষটাকে আমি চিনতে পারছি না। এই কি সে যে আমাকে সন্তানের মতো ভালোবাসে? লোভ আর পৃথিবীর কাছে নিজেকে প্রমাণ করার জন্য মানুষ এত পরিবর্তন হতে পারে? এই প্রফেসর সেই প্রফেসর না। এখান থেকে আমাকে বেরোতেই হবে, যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে। মনের সব শিরা উপশিরা একসাথে বলে ওঠে, বেঁচে বেরোতেই হবে, বাঁচবো আমি। আব্দুল এগিয়ে আসছে আমার দিকে। প্রফেসর ততক্ষণে সমাধির পাশে দাঁড়িয়ে গেছে। তার মেদবহুল নগ্ন দেহের ওপর থেকে গড়িয়ে নামছে ঘাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা সত্যিই ডক্টর অ্যান্ডারসন, আমার আদর্শ আর পৃথিবীর এত নামী এক পণ্ডিত ব্যক্তি। আমাকে শক্ত করে পিছন থেকে ধরে আছে কুলি দুজন। প্রফেসর আমার হাতটা টেনে নিল, মমিটার বুকের উপর হাতটা রেখে ছুরিটা সমূলে বিধিয়ে দিলেন আমার হাতে। গলা চিরে বেরোলো আর্তনাদ। আমার আর্তনাদ থেমে যেতেই একটা মৃদু কম্পন শুরু হলো। সম্ভবত আমার আর্তনাদের শব্দে ধস নামল। এবার আমরা সবাই বন্দী হব এই অন্ধকারে। কিন্তু হঠাৎ করে কানে এলো, সমস্ত ঘর জুড়ে যেন শত সহস্র শিয়াল গর্জে উঠল। ঘরটা যেন কাঁপতে শুরু করেছে। ব্যথা ভুলে আমি তাকিয়ে দেখছি, আমার হাত বেয়ে রক্তের ধারা নেমে যাচ্ছে মমিটাতে। ব্যথা ভুলে আশ্চর্য হয়ে চেয়ে দেখছি মমিটা যেন আকার পরিবর্তন করছে। ধীরে ধীরে কাঁপছে মমিটা। প্রফেসর উল্লাসে পাগল হয়ে যাচ্ছে। আমার হাত ছেড়ে দিয়েছে ওরা। আমি চাইলেই পালাতে পারি, কিন্তু পারছি না। অবাকভাবে আমার চোখ আটকে পড়েছে সামনের দৃশ্যে। আব্দুল আর অন্য কুলিরা মাটির উপর নামাজ পড়ার ভঙ্গিতে বসে কি যেন প্রার্থনা করছে এক মনে। ঘরের কাঁপুনি বেড়ে যাচ্ছে। অসংখ্য শিয়ালের ডাকে কান পাতা যাচ্ছে না। মনে হচ্ছে অন্ধকারের প্রহরীরা জেগে উঠেছে, এগিয়ে আসছে আমাদের ছিঁড়ে খেতে। তারপর হঠাৎ করে সব থেমে গেল। নিস্তব্ধ এই পরিবেশ এতক্ষণের শত শব্দের থেকেও বেশিভাবে মনকে বিদ্ধ করতে চাইছে।
সমস্ত পরিবেশটা থম মেরে আছে, যেন বাতাসে কোনো এক অশনির আগমনের সংকেত। হঠাৎ করে আমাদের সমস্ত আলো যেন একসাথে নিভে গেল, আর সঙ্গে সঙ্গে এক হাড় হিম করা গর্জনে কেঁপে উঠল ঘরটা। আমি কিছুটা একটা ধাক্কাতে প্রচণ্ড জোরে ছিটকে পড়লাম, অন্ধকারে শুয়ে চারিদিকে হাতড়ে উঠে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গেই প্রফেসরের প্রচণ্ড আর্ত চিৎকারে চারিদিক কেঁপে উঠল। আলোটা হঠাৎ করে চলে উঠল, দেখলাম প্রফেসর শুয়ে আছে মেঝেতে। আব্দুল প্রফেসরকে এক কাঁধে ভর দিয়ে তোলার চেষ্টা করছে। প্রফেসরের কাঁধে এক বিশাল ক্ষত। প্রফেসর এবার বলে উঠল, প্রথম প্ল্যান কাজ করছে না, পরের প্ল্যানের জন্য তৈরি হও। কথার সাথে সাথেই কুলি দুজন ব্যাগ থেকে বের করলো আশ্চর্য রকম একটা জিনিস। প্রফেসরকে কাঁধে ভর দিয়ে মাঝে কুলিগুলোর কাছে নিয়ে আসছে আব্দুল। কুলি দুজনের হাতে উঠে এসেছে অদ্ভুত রকমের দুটি রিভলভার। ল্যাম্পের আলোতে তার উপরের রূপোর বাঁটটা জ্বলজ্বল করছে। এতক্ষণে আমার শিরশিরানি ফিরে এলো। প্রফেসরকে যে আহত করেছে সে এখানেই কোথাও আছে। আমাদের ল্যাম্পের আলো যতটা আলো করেছে তার বাইরে শতাব্দী প্রাচীন অন্ধকার। ঘাতক লুকিয়ে আছে সেখানেই, আমাদের লক্ষ্য করছে, অপেক্ষা করছে আমরা কখন একটু অসাবধান হব। ভাবতেই প্রচণ্ড ভয় পেয়ে কেঁপে উঠলাম। বাঁচতে হলে প্রফেসরের কাছাকাছি থাকতে হবে, কারণ সম্ভবত প্রফেসরই একমাত্র প্রাণীর বিষয়টা জানি। তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলাম কুলিগুলোর দিকে। ঘরের মাঝ বরাবর কুলিগুলো দাঁড়িয়ে চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছে। আমি ছিটকে পড়েছিলাম ঘরের অন্যদিকে। উল্টো দিকে প্রফেসর ছিটকে পড়ে। আমি এগোচ্ছি আর দেখছি উল্টো দিক থেকে আব্দুল ধরে ধরে আনছে প্রফেসরকে। হঠাৎ দেখলাম ওদের পিছন দিকে দুটো সবুজ চোখের মণি জলজল করে উঠল। ভয় পেয়ে চিৎকার করে উঠতেই কুলিরা পিছন ঘুরে গুলি চালিয়ে দিল। গুলির প্রতিধ্বনিত শব্দের সঙ্গে শুনলাম একটা চান্তক চিৎকার। প্রফেসর আর আব্দুল পিছনে ফিরে একবার দেখেই আরো জোরে এগোতে লাগলো। ওদের পিছনে অন্ধকারের মধ্যে চান্তক শব্দটা বাড়ছে, যেন কেউ কাঁদছে। আমি দৌড়তে লাগলাম গুলিগুলোর কাছে পৌঁছাবার জন্য, আর তখনই অনুভব করলাম ছিটকে পড়ার জন্য ডান পায়ের গোড়ালি মুচকে গেছে সম্ভবত। প্রফেসর চিৎকার করে ডাকলো কুলিদের, তোরা এসে ধর। একটা কুলি রিভলভার ধরে এগিয়ে গেল প্রফেসরকে ধরতে। তারা দুদিক থেকে ধরে আনছে। ঠিক সেই মুহূর্তে পিছনের অন্ধকার থেকে বেরিয়ে এলো বিশাল শরীর। মাঝে দাঁড়ানো কুলি আর আমার চিৎকারে প্রফেসর পিছন ঘুরে দেখে আরো জোরে চলতে লাগলো, কিন্তু জন্তুটা এসে গেছে কাছে। সেটা প্রচন্ড গর্জন করে লাফ দিতেই প্রফেসর হঠাৎ পাশের কুলিটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ওটার সামনে। জন্তুটা তাকে মুখে তুলে ছুটে মিলিয়ে গেল। কুলিটার আর্তনাদ শুরু হওয়ার আগেই মিলিয়ে গেল। আব্দুল আর দ্বিতীয় কুলি রেগে গিয়ে কিছু সম্ভবত বলতে যাচ্ছিল। প্রফেসর ব্যাগটা থেকে নিজের রিভলভারটা বের করে সোজা আব্দুলের মাথাতে ধরলেন। আব্দুল, এই জিনিসটার দাম কত তুমি আশা করি জানো। তুমি চেনে বুঝেই এসেছো। মনে রেখো, সব কিছুর মূল্য আছে। এখন তুমি এর জন্য শোক করবে নাকি ওটাকে মারবে ভাবো। তবে বেশি ভাবার সময় নেই, কারণ সম্ভবত ওটার খাওয়া শেষ। আমি ওদের কাছে প্রায় চলে এসেছি। প্রফেসরের কথাতে আমি সেই অন্ধকারের দিকে তাকালাম। এতক্ষণ যে হাড় চিবানোর শব্দ আসছিল সেটা থেমে গেছে। সম্ভবত ওটা লক্ষ্য করছে আমাদের। প্রফেসর আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। বিলাস, আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, কিন্তু তুমি কোনোদিন ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করনি, তাই তোমাকে জোর করতে হলো। তোমার রক্ত ছাড়া এই প্রাণীকে জাগানোর রাস্তা ছিল না। চান্তব শব্দ আবার পাচ্ছি। প্রফেসর মৃত কুলির রিভলভারটা তুলে আমার দিকে বাড়িয়ে দিলেন। এবারে তুমি মরবে নাকি ওকে মেরে অতুল ঐশ্বর্য পাবে ভাবো। আমি রিভলভারটা তুলে নিলাম। প্রফেসরকে আমি কোনোদিনই ক্ষমা করব না, কিন্তু এই মুহূর্তে আমার আর কোনো উপায় জানা নেই নিজের জীবন বাঁচানোর। চান্তব শব্দটা কমে গেছে। সেটা চারিদিকে অন্ধকারে আমাদেরকে গোল করে ঘুরছে। আমরা ঘরের মাঝে দাঁড়িয়ে একে অন্যের সাথে পিঠ লাগিয়ে চারিদিকে নজর রাখছি। প্রফেসর কথা বললেন, এভাবে হবে না, ওকে ওকে টোপ দিতে হবে। প্রফেসর আর আব্দুলের চোখে চোখে কথা হলো, আর আব্দুল ঘুরেই গুলি করলো অপর কুলির পায়ে। প্রচণ্ড চিৎকার করে সে বসে পড়তেই
অন্ধকার থেকে আরও এক জান্তব চিৎকার ভেসে এলো। আমি প্রতিবাদ ভুলে গেছি। এখন ভালো হবার সময় না, নিজেকে বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। প্রফেসর আর আব্দুল কুলিটাকে টেনে একটু দূরে রাখলো। সে মিশরীয় ভাষাতে বারবার প্রাণ ভিক্ষা চাইছে, বলছে তার বউ আছে, ছেলে আছে, তাকে ছাড়া তারা বাঁচবে না। কিন্তু তার শত প্রার্থনা শুনেও প্রফেসরের মুখের একটা রেখারও পরিবর্তন হচ্ছে না। আমার হাত কাঁপছে, সত্যি মিথ্যের দ্বন্দ্বে ভুগছি। চোখের সামনে জীবন্ত মানুষটাকে টোপ হতে দেখে নিজের কিছুক্ষণ আগের অবস্থার কথা মনে পড়ছে। এই দুজন কুলি আমাকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছিল। আমার আনন্দ হবার কথা, কিন্তু পারছি কই? আমি না ভারতবর্ষের ছেলে? নিজের জীবন দিয়ে মানুষকে রক্ষা আমার রক্তে আছে। অতিথি আমাদের দেশের নারায়ণ রূপে পুজো পায়, সেবা আমাদের সাধারণ গুণ। অথচ কিন্তু আমি বাঁচতে চাই, এই জগৎ থেকে বেরিয়ে আমি পৃথিবীর বুকে নিজের নাম দেখাতে চাই। আমি থেমে গেলাম। বাঁচতে হবে আমাকে। রিভলভারটা শক্ত করে ধরলাম। গুলিটা পা টেনে ওঠার চেষ্টা করছে, আর আমরা গোল হয়ে চারিদিকে দেখছি। চোখে ধাঁধা লাগছে। দেয়ালের গায়ে চোখে পড়ছে অনেক ছবি আঁকা। এতক্ষণ দেখিনি কেন কে জানে। কোনোটাতে একটা নেকড়ের মতো জন্তুর সামনে মাথা ঝুঁকিয়ে পুজো করছে কেউ, কোনোটাতে আবার সামনে বলি দিচ্ছে মানুষকে। মুহূর্তগুলো লম্বা লাগছে। গুলির থেকে আমরা ধীরে ধীরে সরে যাচ্ছি বেদির কাছে। ওর রক্তের গন্ধ পাগল করে দিচ্ছে প্রাণীটাকে, কিন্তু সম্ভবত ওটা বুঝতে পেরেছে আমাদের হাতে জিনিসটার ক্ষমতা, তাই ওটা নজর করছে, অপেক্ষা করছে শিকার ধরার। সময় যেন থমকে গেছে। আমরা প্রায় বেদির কাছে চলে এসেছি। ঠিক এই মুহূর্তে একটা ছায়া অন্ধকার থেকে তড়িৎ গতিতে লাফিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গেই আমার, আব্দুল আর প্রফেসরের রিভলভার একসাথে গর্জে উঠল। কিন্তু ততক্ষণ দেরি হয়ে গেছে। কুলির উপর ঝাঁপিয়ে ওটা গলা কামড়ে ছিঁড়ে নিয়েছে। ওটা কুলির আর্তনাদ মাঝপথে থেমে গেছে। এবার মুখ তুলে উঠে দাঁড়ালো ওটা, এবং এবার প্রচণ্ড আহত হওয়ায় অন্ধকারে আবার মিলিয়ে গেল মুহূর্তেই। প্রফেসর গর্জে উঠল, আব্দুল, আর দেরি করো না। একটু আগে প্রফেসর বলেছে আমাদের কি করতে হবে। সেই মৃত কুলিটাকে টানতে টানতে আনলাম আমরা বেদির উপর। কুলির রক্ত বেদির উপর ভেসে যেতে লাগলো। প্রফেসর চিৎকার করে উঠল। এবার আমাকে জোর করতে হলো না। প্রফেসরের হাত থেকে ছুরিটা নিয়ে আমার হাতের উপরে বেশ গভীর করে কেটে ফেললাম। আমার রক্ত কুলির রক্তের সাথে মিশে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে প্রফেসরের গুরু গম্ভীর গলার আবৃত্তি ভেসে এলো। এই শব্দগুলোর সাথে আমি পরিচিত। ইংরেজি আর মিশরীয় ভাষা মিশিয়ে তিনি ডেকে চলেছেন আনুবিসকে। প্রার্থনা করছেন তিনি যেন বলি নেন আর প্রফেসরকে দেন তার অলৌকিক ক্ষমতার কিছু অংশ। খড়খড় করে আবার খুলতে শুরু করেছে পাথর, যা এতদিন বন্দি রেখেছিল এই আতঙ্ককে। আমার রক্ত দিয়ে যাকে প্রথমবার খুলে এই আতঙ্ককে মুক্তি দিয়েছিলাম আমরা। কিন্তু হঠাৎ দেখলাম আমার সামনের অন্ধকারে দুটো আলোর বিন্দু জ্বলে উঠল। এতক্ষণ দেখছিলাম ঘরের কোণার চোখ দুটো স্তব্ধ হয়েছিল। হঠাৎ দেখলাম চোখ তার রং পরিবর্তন করেছে। সবুজ রঙের জায়গা নিচ্ছে রক্তবর্ণ লাল। শতাব্দী প্রাচীন এক নারকীয় চোখের মধ্যে দেখি জমে উঠেছে জিঘাংসা। এগিয়ে আসছে সেটি। আমি মৃত্যুর মুখে দাঁড়িয়েও চোখ সরাতে পারছি না সেই চোখ থেকে। আমার চারপাশে পড়া আলোর ক্ষীণ অংশের মধ্যে একটা অবয়ব স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে। মানুষের মতো দেখতে, কিন্তু প্রাণীটাকে মানুষ বলা যাবে না। সমস্ত দেহ ঘন কালো রোমে ভর্তি, সুচালো মুখ, শিয়ালের মতো কান, রক্তবর্ণ দুটি লাল চোখ। হঠাৎ প্রাণীটি উপরের দিকে মুখ তুলে এক অদ্ভুত করুণ স্বরে ডেকে উঠল। তারপরে এগিয়ে এলো আমার সামনে। আমি মৃত্যুকে সামনে দেখেও ভয় পেতে ভুলে গেছি। আসলে ভয়ের সীমা ছাড়িয়ে গেলে মানুষ বোধহয় ভয় পেতে ভুলে যায়। জন্তুটা একেবারে আমার কাছে চলে এসেছে। সেটা ছুটে আসছে না, যেন ওটা আমাকে লক্ষ্য করছে। আমি নিজেকে বোঝাচ্ছি নড়া যাবে না। বেদির ডালা খুলে গেছে, ভিতরে গভীর অভেদ্য অন্ধকার। ওটা এগিয়ে এসেছে। মৃত্যু সামনে দেখেও আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি জানি আমার একটা সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করছে। এক মুহূর্ত, দু মুহূর্ত, শরীর ভিজে যাচ্ছে ঘামে। ওটা থমকে দাঁড়ালো।
প্রফেসরদের থেকে চোখ সরিয়ে ওটা যেন তাকালো আমার দিকে। আমিও তাকিয়েছিলাম ওটার দিকে। ওর চোখে অন্ধকারের বাইরেও যেন কিছু একটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু কি জানি না। হঠাৎ ওটা চোখ সরিয়ে নিল। এবার ওটা আমার দিকে লাফানোর জন্য তৈরি হলো। ওর গলা থেকে ঘর ঘর একটা শব্দ আসছিল, এক মুহূর্ত, এক মুহূর্ত। ওটা প্রচণ্ড লাফে শূন্যে লাফিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে আমি ডান হাতে ধরা রিভলভারটা থেকে ট্রিগার টেনে ধরলাম। আর্তনাদ করে উঠল সেটি। একই সঙ্গে গর্জে উঠল আরও দুটি রিভলভার। তিনটে রিভলভার নিজের গুলিগুলো খালি করতেই চিৎকারটা শেষ হয়ে গেল। ওটা শূন্য থেকে পড়ে গেল বেদিটার অন্ধকারে। প্রফেসর বলে উঠল, দেরি করো না, হাত লাগাও। প্রফেসরের কথা শেষ হতে না হতেই আমি, আব্দুল আর প্রফেসর পাথরটা ঠেলে গর্তের মুখ বন্ধ করলাম। আব্দুল সব গুছিয়ে নিচ্ছে। আমি দেখলাম বুকের কাছে জ্বালা করছে। জামাটা একটু সরিয়ে দেখলাম কখন জানি না ওটা আমার বুকের কাছে কামড়ে ধরেছিল। এতক্ষণ বুঝিনি। উত্তেজনা এত বেশি ছিল যে ভেবেছিলাম ঘাম ঝরছে। প্রফেসর এগিয়ে কাঁধে হাত রাখলো আমার। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম। বিলাস, তোমার কাছ থেকে আমার ক্ষমা চাওয়ার আছে। তুমি আজকে আমার জীবন বাঁচিয়ে প্রমাণ করে দিয়েছো তুমি সত্যি আমার ছেলে। আসলে তোমাকে ছাড়া আমি এটা করতে পারতাম না, কিন্তু তুমি ব্ল্যাক ম্যাজিকে একেবারেই বিশ্বাস করো না, তাই বাধ্য হয়েছিলাম। আপনাকে আপনাকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না, কিন্তু কিন্তু আমি এটাও ভুলতে পারি না আজ আপনার জন্য আমাকে পৃথিবী চিনে নেবে। তাই তাই আপনাকে ক্ষমা করলাম। কিন্তু প্রফেসর, এরপর যদি কিছু হয় আমাকে প্লিজ অন্ধকারে রাখবেন না। আমি এখন থেকে বিশ্বাস করব ব্ল্যাক ম্যাজিক বলে সত্যি কিছু আছে। কিন্তু এবার আমাকে কি বলবেন এই প্রাণীটা ঠিক কি? অ্যান্ডারসন আব্দুলের কাছ থেকে সেই বইটা নিয়ে আসলো। বড় মমতার সাথে হাত বোলাতে বোলাতে বলল, আমার স্ত্রীর শরীরে বইতো প্রাচীন কোনো মিশরীয় রাজার রক্ত। ব্ল্যাক ম্যাজিকের উপর অগাধ বিশ্বাস ছিল তার। আমার সাথে এ নিয়ে যে কতবার কত ঝামেলা হয়েছে তা বলা মুশকিল। আমি জানতাম আমার স্ত্রীর কাছে কিছু একটা জিনিস আছে যা বংশ পরম্পরায় তাদের কাছে রয়েছে, কিন্তু স্ত্রী কিছুতেই বলতো না কোথায় লুকিয়ে রাখতো সে এই বইটা। সে বলতো তার কোনো এক পূর্বপুরুষ নাকি মিশরীয় এক ফারাও ছিল। তার এক মন্ত্রী নিজের বুদ্ধিমত্তার জন্য ফেরাওয়ের অত্যন্ত প্রিয় ছিল, কিন্তু যেটা রাজ্যের বাকি সভাসদ মেনে নিতে পারেনি তারা পাশের রাজ্যের রাজার সাথে সন্ধি করে। কিন্তু যতদিন সে মন্ত্রী ছিল তার বুদ্ধিমত্তার জন্য ফেরাওকে রাজত্ব থেকে সরানো মুশকিল ছিল, তাই তারা প্রথমেই তাকে সরানোর কথা ভাবে। প্ল্যান মাফিক মন্ত্রী সিল চুরি করে একটা কাগজ লিখে ফেরাওয়ের সৈনিকদের হাতে যাতে ধরা পড়ে এরকম এলাকা দিয়ে একটা চরকে পাঠানো হয়। পরিকল্পনা মাফিক সে ধরা পড়ে ফারাওয়ের সৈনিকদের হাতে। ফেরাও চিঠিটা থেকে জানতে পারে তার মন্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অথচ মন্ত্রী সে ব্যাপারে কিছুই জানতে পারে না। তিনি নির্দেশ দেন সেই মন্ত্রীকে গোপনে হত্যা করার জন্য। এদিকে মন্ত্রী নিজের কিছু বিশ্বস্ত চরের মুখে খবর পান কিভাবে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তিনি এও বোঝেন এখন ফেরাও তার কথা বিশ্বাস করবেন না। তিনি জীবন বাঁচাতে বাধ্য হন লুকিয়ে থাকতে, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। মন্ত্রীর খোঁজ না পেয়ে সেনানায়কের ধারণা হয় পরিবারের লোকজন নাকি মন্ত্রী কোথায় লুকিয়েছে সে জানে। সে প্রচণ্ড অত্যাচার করে তাদের মুখ থেকে বের করার জন্য। শেষে কিছু জানতে না পেরে হত্যা করেন মন্ত্রীর পুরো পরিবারকে। মন্ত্রী যতক্ষণে জানে ততক্ষণে সব শেষ। বদলার আগুনে জ্বলে ওঠে সে। বাধ্য হয়ে তুলে নেয় অন্ধকারের সাহায্য। নিজের আত্মার বিনিময়ে সন্ধি করে দেবতা আনুবিসের সাথে। আনুবিসের থেকে শক্তি পাওয়ার পর প্রচণ্ড রেগে সে ধ্বংস করে রাজা আর তার সভাসদদের। কিন্তু প্রচণ্ড হত্যালীলার পরিণাম তাকে যেন পাশব থেকে আবার মানুষে ফিরিয়ে আনে। প্রচণ্ড রক্তের নদীর সামনে বসে সে বোঝে এই শক্তির ক্ষমতা। আনুবিসের কাছে মুক্তি চায় সে,
এই অভিশাপ থেকে, কিন্তু আনুবিস মুক্তি দিতে অস্বীকার করে। কিন্তু একটা রাস্তা বলে তার মধ্যের পশুকে আটকানোর, বলে তার সব থেকে প্রিয় মানুষ কোনো ধারালো জিনিস দিয়ে নিজের বুকের ভিতর গেঁথে দিলে সামরিকভাবে ঘুমিয়ে যাবে সেই প্রাণীটি। পরবর্তীতে যদি তার মতন জন্মলিপির কেউ উপস্থিত থাকে, রক্ত দিয়ে জাগায় তাকে এবং তাকে পরাস্ত করে, তবেই তার মুক্তি ঘটবে। তার নতুন মানুষটা পাবে তার শক্তি আর একই সাথে অভিশাপ। মন্ত্রী নিজের মেয়ের রূপোর চুল বাঁধা কাটা এনে নিজের বুকে বিদ্ধ করে শুয়ে যায় এই বেদিতে। কিন্তু সময় বদলায়। রাজার একমাত্র মেয়ের বিয়ে হয়েছিল অনেক দূরে। নিজের পরিবারের এই ভয়ঙ্কর কথা জানার পর যখন সে এসে পৌঁছয় নিজের রাজ্যে, তখন সব শেষ। কেউ জানে না মন্ত্রীরূপী সেই প্রাণীটা গেল কোথায়। নিজের জীবনের বেশিরভাগ সময় মন্ত্রীর কফিনের খোঁজ করার পর জীবনের শেষ সময়ে রাজকুমারী খুঁজে পায় সেই কফিনের। লোক ডেকে তার সমস্ত রাস্তা বন্ধ করে তার দেওয়ালে দেওয়ালে সে খোদাই করে মানুষকে সতর্ক করা বিভিন্ন ছবি আর সাবধান লেখা সতর্কবাণী। সময় যায়, বালির ঝড়ে, তারপর ডেকে দেয় এখানে আসার পথ। সমস্ত শ্রমিকদের জিপ কেটে দেওয়ার নির্দেশ দেয় সে, যাতে কোনোভাবেই বাইরে না আসে এই শক্তিকে পাওয়ার পথ। নিজের কাছে একটা পাণ্ডুলিপি বানিয়ে সংরক্ষণ করে, যেটা নির্দেশ করে এখানে আসার পথ, আর পুরুষানুক্রমে সেটা পরবর্তী প্রজন্ম পায়। লুকিয়ে রাখে তারা এই শক্তিকে। কিন্তু আমার স্ত্রী মৃত্যু অনেক কম বয়সে হয়। আমি নিঃসন্তান ছিলাম, তাই মৃত্যুর আগে আমাকে সে প্রতিজ্ঞা করিয়ে নেয় সে যদি না বাঁচে আমি যেন বইটা পুড়িয়ে দিই। কারণ বইটা শুধু এই পিরামিডে আসার রাস্তার কথা বলেনি, বলেছে আরও অনেক গুপ্ত বিদ্যার কথা। কিন্তু আমি পারিনি তার কথা রাখতে। আমার স্ত্রী আমাকে মৃত্যুর আগে অবধি বলেনি কোথায় আছে সেই বইটা। তার মৃত্যুর পর প্রচণ্ড শোকে যখন আমি স্তব্ধ, তখন আমি বইটার সন্ধান পেয়েছিলাম। আমার স্ত্রীর জামার আলমারির পিছনে একটা লুকোনো বাক্স বইটা আমি পাই। কিছুই জানতাম না পিরামিডের ব্যাপারে, কিন্তু আমি জানতাম যদি সত্যি এই শক্তি পাই তাহলে পৃথিবী আমার হবে। যা চাইব তাই পাবো। আমার ভালোবাসা, আমার স্ত্রীকে ফিরে পাবো। এত বছর ধরে আমি খুঁজে বেরিয়েছি এই পিরামিডে আসার রাস্তা, ভাষা শিখেছি, অথচ পাচ্ছিলাম না। কিছুদিন আগে আমি পেয়েছি আমি এতক্ষণে কথা বললাম, কিন্তু প্রফেসর আপনি এতদিন পাননি, কিন্তু এবার কি করে পেলেন? প্রফেসর ঘুরে দাঁড়িয়ে হাসল। কারণ এতদিন আমি টোপ ফেলিনি, এবার আমি টোপ ফেলেছি। আমি অবাক হয়ে বললাম, মানে? প্রফেসর বললেন, সব কিছুর মূল্য আছে বিলাস। আমি চুপ করে গেলাম। প্রফেসর এগিয়ে যাচ্ছেন। আব্দুল রেডি হয়েছে। আমি দেখলাম প্রফেসরের কাঁধের ক্ষত থেকে রক্ত বেরিয়েই চলেছে। এত রক্ত বেরিয়ে যাওয়ার পর কিভাবে স্বাভাবিকভাবে আছেন কে জানে। আমি বললাম, প্রফেসর আপনার কাঁধের ক্ষতটা খুব খারাপ অবস্থা তো? প্রফেসর থমকে দাঁড়ালেন। হাত দিয়ে রক্তটা হাতে নিয়ে বড় গভীর চোখে সেদিকে তাকিয়ে বললেন, এর জন্যই তো এত কষ্ট। এটাই তো পেতে চলেছি, এটাই তো পেতে চেয়েছি আমি। আমি বুঝতে পারলাম না ঠিক কি বলতে চাইছেন উনি। আমি বললাম, এই শক্তি পাওয়ার থেকে না পাওয়াই ভালো। ওই শক্তি ওভাবেই বন্দি থাক। আমরা যে বাইরে যেতে পারছি এটাই অনেক। আমার কথার শব্দ ঢাকা পড়ে গেল প্রচণ্ড গর্জনে। বেদির ঢাকা সরিয়ে উঠে আসছে সেই প্রাণীটা। আমাদের কারোর কাছেই রিভলভার নেই, ব্যাগে ঢোকানো সেটা। আব্দুল লাফিয়ে ব্যাগের দিকে যেতেই ওটা লাফ দিয়ে মাঝপথেই আব্দুলের ধর থেকে মাথাটা আলাদা করে দিল। এবার ওটা ঘুরে দাঁড়িয়েছে প্রফেসরের দিকে। প্রফেসর কথা বলছে, থামো, তুমি এখন আমার কথা শুনে চলবে।
প্রফেসর কথা বলছে। নিজের কাঁধের ক্ষত থেকে কিছুটা রক্ত নিয়ে সেটা সামনে ছুড়ে দিল প্রফেসর। তুমি আমাকে কামড় বসিয়েছ, তোমার শক্তি স্থানান্তরিত হয়েছে আমার মধ্যে। এখন এখন আমি শক্তিমান, সব কিছু আমার। জন্তুটা থেমে গেছে। আমি বিস্মিত হয়ে দেখছি, এবার বুঝতে পারছি প্রফেসরের বলা গল্পটা। তাহলে এভাবেই রক্তের মধ্য দিয়ে কামড়ের শক্তি যাবে পরবর্তী শরীরে। আমি ভুল বুঝেছিলাম যে প্রফেসর শক্তি পাননি, প্রফেসর পেয়েছেন সেই শক্তি টোপ টোপ দিয়ে। আমার মাথা কাজ করছে না, অনেক কিছু মাথাতে আসছে। এখানে আসার কিছু মাস আগে তাঁবুর মধ্যে থেকে আব্দুল আর প্রফেসরের কিছু কথা এমনি কানে এসেছিল। প্রফেসর ফোনে বলেছিলেন, টুকরো টুকরো কথাগুলো ছিল অনেকটা এই রকম। টোপ? এত টোপ পাবো কোথায়? কি বলছো আব্দুল? লোক জানলে কি হবে? পুলিশ তো তুলে নেবে আমাকে। অনাথ আশ্রম? পাগল তুমি? টাকাটা কথা না, সে আমি করব, কিন্তু মনে পড়ল প্রফেসর প্রতিবার পিরামিডের খোঁজে যাওয়ার সময়ে জিপের পিছনে একটা করে নতুন বাচ্চা থাকতো। তো মাথা ঝিমঝিম করে উঠল। মনে পড়ল এই পিরামিডে আসার দরজাটা খোলার জন্য নিজের হাতের রক্ত দিয়েছেন প্রফেসর। মনে পড়ল প্রতি মাসে একটা বিশাল অঙ্কের টাকা আমি পাঠাই অনাথ আশ্রমে। আগে ভাবতাম সেটা পরোপকার, মনে পড়ল এখানে আসার আগের দিন এই পরোপকার বলতে প্রফেসর বলেছিল সব কিছুর মূল্য আছে। মাথাটা পরিষ্কার হয়ে গেল। এই টোপ কি আমি বুঝতে পেরেছি। ভয়ে ঘেন্নায় আমার শরীর শিরশির করছে, রাগ হচ্ছে প্রচণ্ড। ক্ষমতার লোভে কত মানুষের জীবন নিয়েছে এই প্রফেসর। মনের মধ্যে সব সুর এক হয়েছে। আমি চাই এখানে মৃত্যু হোক আমার, আর তার সঙ্গে মৃত্যু হোক এই প্রফেসরের। এই প্রফেসরের এই শক্তি নিয়ে যদি বাইরে যায় তবে আরও কত মানুষের মৃত্যু হবে কেউ জানে না। আমি চাই প্রাণীটা মেরে ফেলুক প্রফেসর আর আমাকেও। মুহূর্তে কি যেন হলো, প্রাণীটা এতক্ষণে গুটিয়ে গিয়েছিল, এবার আবার সোজা হলো। সোজা তাকালো আমাদের দিকে। অদ্ভুত এক অনুভূতি হলো আমার। আমি যেন প্রাণীটার ভাষা বুঝে উঠলাম। প্রফেসর আবার প্রাণীটাকে উঠে দাঁড়াতে দেখিয়ে এগিয়ে গেলেন ওটার কাছে। তার ভীতি কেটে গেছে। তিনি বুঝে গেছেন তিনিই সর্বশক্তিমান। নিজের হাত বাড়িয়ে প্রাণীটার মাথাতে হাত রাখতে গেলেন। এবার প্রাণীটার সাথে আর একবার আমার চোখে চোখে কথা হলো যেন। পর মুহূর্তে তার চোখের হিংস্রতা ফিরে এলো। মুহূর্তেই প্রফেসরের হাত কামড়ে ছিঁড়ে নিল সেটি। প্রফেসরের চিৎকার শেষ হতে না হতেই কামড়ে ধরল তার গলা। মৃত্যু চিৎকার থেমে গেছে প্রফেসরের লাশটা ছুঁড়ে ফেলে ওটা এগিয়ে আসতে লাগলো আমার দিকে। কিন্তু আমার একটু ভীতি লাগছে না। ওই চোখের ভাষা যেন আমি পড়তে পারছি। ওটা ক্লান্ত, বিধ্বস্ত, প্রচণ্ড অনুশোচনার আগুনে জ্বলছে 3000 বছর ধরে। ওটা ঘুমিয়েছিল এতদিন, বয়ে নিয়ে যাচ্ছিল অভিশাপ। শক্তির অহংকারে খুন করেছিল সে অনেক মানুষকে। রাগে অন্ধ হয়ে শেষ করেছিল একটা রাজ্য। কিন্তু সব কিছুর যেমন মূল্য আছে, তেমনি শক্তির মূল্য চুকিয়েছে সে মুক্তি চায়। সে চায় না তার শক্তি কোনোভাবেই যাক তারই মতো কোনো ভুল মানুষের হাতে। প্রফেসর এই শক্তি পেতে রক্তপাত ঘটিয়েছেন কত ছোট ছোট প্রাণীর। সে চায় না এই শক্তি পেয়ে মৃত্যু হোক আরও অনেক প্রাণীর। সে বেঁচে ওঠার পর সবার দেহে কামড় বসিয়ে বুঝতে চাইছিল তার শক্তি নেওয়ার কেউ যোগ্য কিনা। কারণ অনুবিশেষ শর্ত অনুসারে যে তাকে জাগাবে তাকেই শক্তি দিতে হবে। নিজের আগের আরও মানুষকে বাঁচানোর কথা চিন্তা করেছি। যে মুহূর্তে আমি নিজের আগে আরও মানুষকে বাঁচানোর কথা চিন্তা করেছি, সে বুঝেছে আমি পারবো এই শক্তি রাখতে। আমি বুঝতে পারলাম যেন। পকেট হাতড়ে বের করলাম প্রফেসরের দেওয়া পেনটা। যন্ত্রটা এগিয়ে আসছে আমার কাছে। চোখে শতাব্দী প্রাচীন ক্লান্তি নিয়ে ওটা এসে দাঁড়িয়েছে আমার সামনে।
আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল হঠাৎ। আমি দু হাতে জোরে পেনটা বসিয়ে দিলাম তার বুকে। সেটা কিছুই করলো না, কোনো শব্দ না, শুধু তার চোখ দুটো বলছিল অনেক কথা। কিন্তু ধীরে ধীরে সেই চোখের দৃষ্টিও থেমে গেল। সেই চোখ দুটো স্তব্ধ হতেই আমার সারা শরীর যেন শিউরে উঠল। প্রচণ্ড শক্তির একটা ঢেউ সারা শরীর দিয়ে বয়ে গেল। আমি অনুভব করলাম আমি যেন সর্বশক্তিমান। আমি বাঁচাতে পারবো, আমি পৃথিবীকে নিজের মুঠোতে রাখতে পারবো। অনাথ হওয়ার জন্য অনেক কথা শুনেছি পড়তে পড়তে, বদলা নেব আমি সেসব অপমানের। কিন্তু পেনটার দিকে চোখ গেল। প্রফেসরের স্ত্রী তার মৃত্যুর আগে প্রফেসরকে পেনটা দেয়। তাহলে কি কোনো কারণে তিনি আন্দাজ করেছিলেন প্রফেসর এই বইটা ব্যবহার করবেন? তাই নিজের প্রিয় জিনিস দিয়ে গিয়েছিলেন তার হাতে, যাতে প্রফেসর আবার ঘুম পাড়িয়ে দিতে পারে এই আতঙ্ককে। মনে পড়ল মন্ত্রীর গল্প, বদলার আগুনে সে কিভাবে এত বছর বয়ে নিয়ে চলেছিল এই অভিশাপ, এই শক্তি অভিশাপ। একে ঘুম পাড়াতে হবে আবার। একটা কথা বড় সত্যি ছিল, সব কিছুর মূল্য আছে। সিদ্ধান্তটা নিতে সময় লাগলো না। সুড়ঙ্গের রাস্তার দিকে একবার তাকিয়ে এগিয়ে গেলাম বেদির দিকে। কেউ জানবে না এই অন্ধকারে শুয়ে আমি বাঁচিয়ে যাব অনেক প্রাণ। আমি বাঁচতে চাইছিলাম, এখনো চাই, কিন্তু আমার একার প্রাণ অনেকের প্রাণের কাছে খুবই কম মূল্যের। এই শক্তির জন্য আর কোনো রক্তের বন্যা বইতে দেব না আমি। আমার পায়ের নখগুলো হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। আমি জানি আমার সাথে কি হতে চলেছে। সেই অসীম শক্তি আমার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, কিন্তু এই শক্তি যদি বাইরে পৃথিবীতে পৌঁছে যায়, না জানি কত নিরাপদ মানুষকে খুন করবে। আর দেরি করা যাবে না। সমাধির মধ্যে শুয়ে টেনে দিলাম ডালা, তারপর পকেট থেকে সিলভার কলমটা বের করে বসিয়ে দিলাম বুকের মধ্যে। অসীম কষ্ট পেয়ে পৃথিবীকে অন্ধকার হতে দেখলাম নিজের চোখে। অন্ধকারের গভীর প্রচণ্ড ব্যথাতে আর ভয়ে আঁতকে উঠলাম, কিন্তু ডালা খুললাম না। কেউ জানল না এক বাঙালি সন্তান সবার অগোচরে নিজের প্রাণের বলি দিয়ে বাঁচিয়ে গেল বহু মানুষের জীবন। এতক্ষণ শুনছিলেন মিশরীয় আতঙ্ক। এরকমই আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেল হন্টিং সানডেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হন্টিং সানডে।